মার্কিন অ্যাম্বাসেডর, উনি নাকি বেশ কয়েকবার অলরেডি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করেছেন। ওনার নাম সার্জেই গর। সার্জেই গর। উনি আসলে নাম হচ্ছে গর্কোভস্কি। উনি আসলে উজবেকিস্তানের, কিন্তু উনি মার্কিন। ওনার জন্ম ছিল উজবেকিস্তানে। উনি হচ্ছেন ট্রাম্পের খুব ঘনিষ্ঠ একজন এই রাজনীতিবিদ। ভারতেরও যেরকম রাজনীতিবিদ হাই কমিশনার, দীনেশ ত্রিবেদী হাই কমিশনার রয়েছেন, সার্জেই গৌর হলো ট্রাম্পের ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ। তিনি কিন্তু পেশাদারী ডিপ্লোম্যাট নন, মানে ফরেন সার্ভিসের লোক নন। এবং তার সঙ্গে কিন্তু আপনারা দেখেছেন যে তিনি দীনেশ ত্রিবেদী ঢাকায় আসার আগে সার্জেই গৌরের সঙ্গে কথাও বলেছেন, বৈঠক করেছেন। কারণ সার্জেই গৌর শুধুমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া শুধু সবই দেখেন। একটা বড় দায়িত্ব তার। তিনি শেখ হাসিনার সঙ্গে ফোনে দেখা করে দেখেন, আগামী কিছুদিনের মধ্যে আরো কিছু নেতা দেখা করছেন শেখ হাসিনার সঙ্গে, আমি শুনেছি। তারা আসবেন, হয়তো বিদেশ থেকেই আসবে। তো এইটা মানে সেখানে সার্জেই গৌর একজন রাষ্ট্রদূত, এটা কিন্তু প্রোটোকল বিরোধী একটা বিষয়। যদি গোপনে দেখা করে দেখেন সেটা আমার জানা নেই, কিন্তু এটা ঘটনা যে ফোনে কথা বলতে এটা ফোন তো অ্যাভেলেবেল, ফোনে কথা বললেও বলতে পারেন, সেটা আমার কাছে কনফার্মেশন কিছু নেই। এবং কথা বললেও শেখ হাসিনাকে জিজ্ঞেস করলো, তিনি স্বীকারও করবেন না, সার্জেই গৌরও স্বীকার করবেন। এটা ঘটনা। আর একটা তো ঘটনা, যে ছবিটা আসলে আমার মনে হয় এটা কূটনৈতিক একটা বার্তা দিচ্ছে, সেই ছবিটা হচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জেই গৌড়ের বৈঠক। এই ছবিটা প্রকাশ্যে এসে সার্জেই গৌড় নিজে টুইট করেছে। ফলে ভারত আমেরিকা বাংলাদেশ প্রসঙ্গে মনে হচ্ছে অনেকটা কাছাকাছি আসছে। এবং এটা তো সর্বপ্রথম দেখা গেল যে দীনেশ ত্রিবেদীকে যেই মাত্র পাঠালেন, সার্জিও গৌরি আপনার টুইট করলো। এটা এর আগে দেখা যায় নাই কখন। না, এটা অন্য কোনো হাই কমিশনার ক্ষেত্রে ঘটে এটা ঘটনা। এটা একটা নতুন দিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এর ফলে এর মধ্যে মানে এটা সম্ভাবনার অপার সম্ভাবনা, অনেক রকম কিছু জল্পনা করা যেতেই পারে। ইংরেজিতে একটা লাইন আছে যে প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস, অনেক সম্ভাবনা নিয়ে এটা একটা, সম্ভাবনাগুলো গর্ভাবস্থায় রয়েছে, অনেক কিছু করতে পারে, এটুকুই বলতে পারি। দাদা, আমার একজন দর্শক হাসিনা আপা রংপুর দিয়ে প্রবেশ করবে, ওনার ধারণা যে রংপুর দিয়ে প্রবেশ করবেন। মানে উনি যাবেন ঘোষণা করেছেন, এটা ফ্যাক্ট, কিন্তু মানে রংপুর দিয়ে যাবেন নাকি বনগা সীমান্ত পেট্রাপল হয়ে পেরোবেন সেটা তো আমি জানি না, এটা তো উনি বলেননি কখনো। এবং এই সিদ্ধান্তটা একটা রণনীতিগত সিদ্ধান্ত, সেটা উনি ঘোষণা করেও নাও যেতে পারে। কারণ গেলে হয়তো আচমকা যাবেন, এবং সেই আচমকা যাওয়ার একটা প্রস্তুতি চলছে না যে তা না, প্রস্তুতি চলছে। তিনি তো বলেছেন যে তিনি ফিরতে চান এবং ফিরবেন। কিভাবে ফিরবেন সেটা বলেননি। আমার যেটা মনে হয়েছে সেটার একটা বড় কারণ হচ্ছে যে গেলে সকলে যাতে সতর্ক না হয়ে যান। বিশেষ করে সরকারের থেকেও বেশি চিন্তার বিষয় হচ্ছে জঙ্গিদের, তারা যেন সতর্ক না হয়। এখন বাংলাদেশে তো গিজগিজ করছে জঙ্গিরা, না, এবং পাকিস্তানের এজেন্টরাও গিজগিজ করছে। আইএসআই তো আসছেই, আইএসআই লোকেরা তো ঘোরাফেরা করছে তারা। এবং সালাউদ্দিন সাহেব পাকিস্তানের সঙ্গে চুক্তি করছেন যে শহরের নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের পুলিশ নাকি দেখবে। তা পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশিরা প্রস্তুত থাকুন এ ধরনের আরো কিছু ভাষা শোনার জন্য, তাদের জন্য শুভকামনা রইল, আর কি বলবো। এবং সবচেয়ে মজার বিষয়, সালাউদ্দিন সাহেব পাকিস্তানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যে শহরের নিরাপত্তা দেখার জন্য পাকিস্তানের চাচ্ছে। ভাইরাস গতকালকে পাকিস্তানে একযোগে 40 জায়গায় বোমা বিস্ফোরণ, 42 জন নিহত, তার মধ্যে সেনা অফিসার আছে, পুলিশ আছে। তারা কি নিরাপত্তার উপদেশ দিবে বাংলাদেশে? এখন তাদের এই যে চায়নার রেজিস্ট্রেশন কৃত সেই জাহাজ, যে জাহাজ পাকিস্তান থেকে হয়ে বাংলাদেশে এসেছিল, সেই 25 কন্টেনার অস্ত্র না কি আছে এখনো যদিও আমরা জানি না, তবে সবাই সন্দেহ করছে অস্ত্র, কারণ এটা কোনো চেকিং হয়নি। সেই কন্টেনার গুলো গায়েব। এটার সাথে কি আপনার এর আগে 10 ট্রাক অস্ত্রের যে চালানটা ধরা খেয়েছিল, তেমন কোনো কিছু কি হওয়ার সম্ভাবনা আছে?
তা 25টি কন্টেনার না পাওয়ার কারণটা কি? না, রাশেদ ভাই, আপনি যেটা বলছেন সেটা বোধহয় সম্ভবত ঠিক বিএনপি সরকার আসার আগেই ঘটেছে, তাই না? ইউনূসের আমলে। ইউনূসের আমলে, কিন্তু কারণ কন্টেনার ইউনূস হারিয়ে তো গেছে একটা, এখন, গত আচ্ছা, খবরটা কন্টেনার বেরিয়েছে। গুলো, না এটা তো আমরা জানি 2001 থেকে 6 যে তার এই খালেদা জিয়ার যে সরকার, সেই সরকার প্রথমে কিন্তু ভারত প্রথম 2 বছর, 2.5 বছর বলতে পারেন, ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক তৈরি হচ্ছে। এমনকি এতটাই সুসম্পর্ক তৈরি হয়েছিল যে শেখ হাসিনা তখন বিরোধী নেত্রী, তিনি ভারতের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন। সেটা ভারতের একজন হাই কমিশনার, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন, পিনাক রঞ্জন চক্রবর্তী, তার একটা বইতে তিনি লিখেছেন যে শেখ হাসিনা অত্যন্ত রুষ্ট ছিলেন যে কেন খালেদা জিয়া সরকারের সঙ্গে ভারত সুসম্পর্ক রাখছেন, এবং একদিন পস্তাতে হবে, সেটাও শেখ হাসিনা বলেছিল। এবং ঘটনা তারপর থেকে যখন এই চট্টগ্রাম অস্ত্র ঘটনা ঘটলো, যে এতগুলো ট্রাক ধরা পড়লো, এত কিছু ঘটলো, এবং তারপর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা, এবং চীনের সঙ্গে সম্পর্ক যেভাবে দৃঢ় দৃঢ় করতে চাইছিল সেই সময়কার খালেদা জিয়া সরকার, বিএনপি বরাবরই কিন্তু চীনের প্রতি অনেক বেশি অনুরক্ত, এটা ঘটনা। সেটা জিয়াউর রহমানের সময় থেকেই, জিয়াউর রহমান যখন সার্ক তৈরি করেছিলেন, তারপর তিনি কিন্তু প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে চীন সার্কের অবজারভার স্ট্যাটাস দেওয়া হোক, এবং যেটা ঘটেও ছিল, হয়েও ছিল, হয়নি না। তারপরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, সেই কূটনৈতিক সম্পর্কের উদযাপন করা, সেই অর্থে ডাক টিকিট প্রকাশ করা, তার বিনিময়ে চীন অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্প তৈরি করে দিয়েছিল ঢাকায়, বুড়িগঙ্গার উপরে সেতু তৈরি করা শুরু করে। তো এখন যেটা বলছেন আপনি, এই ঘটনা সেই সময়কার ঘটনার সঙ্গে এই কয়েকদিন আগে আহ বাংলাদেশের একদল সাংবাদিক ভারত সফর করে গিয়েছিল। তারা ভারতের অনেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে। সেই বৈঠকে এমনকি কিছু থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বৈঠক হয়েছে, তার মধ্যে কিছু সাবেক হাই কমিশনার ছিলেন। তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমরা 2001 থেকে 2006 কিন্তু ভুলি। ফলে 2001-06 ইতিহাস, আমরা আশা করব যে তারেক জিয়া সরকার যদি ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করবেন, হয়তো সে তার যেতে, কিন্তু যেটা বাংলাদেশে সবসময় দেখা যায় যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার এলে জঙ্গিরা তাদের নিজেদের স্বর্গরাজ্য মনে করে। ফলে জঙ্গিদের জন্য এই ট্রাক যদি কন্টেনার উধাও হয়ে যায়, কন্টেনারে যদি, ধরুন আমি ধরে নিচ্ছি যে অস্ত্র যে নাই থেকে যাই থেকে থাকুক, যে কোনো পণ্যই থেকে, এতকাল ধরে তো কোনো একটা পণ্য ওই কন্টেনারে তো পড়ে থাকবে না, আর বাকিগুলো তো নষ্ট হয়ে যাবে না। চাল ডাল চিনি যদি এসে থাকতো, তাকে তো বার করে নিতে হবে। এত কন্টেনার, এত বড় কন্টেনার, আমি জানি না যে এত বড় কন্টেনার উধাও হয়ে এসে কিন্তু যাবে কোথায়। তো এই কন্টেনার গুলো ছোটখাটো জিনিস নয় যে বাড়িতে খাটের তলায় লুকিয়ে রাখা যায়, তাই না? তো কন্টেনার গুলো উধাও হয়ে গেল কোথায়, তাই না? এটা একটা রহস্যের ব্যাপার না? কন্টেনার তো বিশাল আকারে, ধরুন এখানে কয়েক টন তাতে সামগ্রী ধরে। 40 ফিটের কন্টেনার প্রতিটা। 40, আপনি এই কন্টেনার গুলো যেখানেই যাক, সেখানকার যে অঞ্চলেই যাক, সেখানকার মানুষ তো দেখতে পাবে, তারা তো জানতে পারবে কি আছে। ফলে আমার মনে হয়েছে হয়তো এটাকে আর একটু তদন্ত করে দেখা দরকার, আর একটু মানে খোঁজ নিয়ে জানা দরকার যে কন্টেনার উধাও বলতে ব্যাপারটা ঠিক খুব একটা বুঝতে পারছি না, বা বিশ্বাসযোগ্য হচ্ছে না আমার কাছে। কারণ আমি বললাম তো, এই কন্টেনারকে তো ভাঁজ করে, ফোল্ডিং কন্টেনার নয় যে ভাঁজ করে রেখে দেওয়া যাবে ফোল্ডিং চাতার মতো। কন্টেনার গুলো এত বড় যদি হয়, সেগুলোকে বাড়িতেও কোথাও রাখা সম্ভব না, আপনি বাড়ির ছাদেও রাখতে পারবেন। তাহলে কোথায় থাকবে এগুলো? এগুলো একমাত্র রেলের গোডাউনে যেতে পারে। রেলের গোডাউন গুলোতে বা কার্গো, যেখানে কার্গো থাকে বিমানের, সেই সব জায়গায় এগুলোকে রাখা হতে পারে। এটা পাক ভারত উত্তেজনা। এখন অলরেডি পাকিস্তানের ফিল্ড মার্শাল বা প্রধানমন্ত্রী ওরা ভারতে আক্রমণ করবে বলে এরকম কথাও বলছে। আবার এদিকে বলছে পশ্চিম দিক থেকে, মানে আমাদের এদিক থেকে হবে, এদিক থেকে হবে। আর সবচেয়ে মজার বিষয় কি,
যে পাকিস্তান থেকে আসা একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল, তখন যে কি আসছে কেউ জানে না। সেই জাহাজে থাকা 25টি কন্টেনার হঠাৎ করে হাওয়া, মানে কেউ জানে না, পোর্টের ভেতর থেকে হাওয়া হয়ে গেছে। এখন ওই জাহাজের ওখানে কি অস্ত্র না কি, 25 কন্টেনার নাই। তো সবগুলো বিষয় মিলে আপনি কি মনে করেন এটা? না, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক তো উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই এবং দেখাও যাচ্ছে না। তার মূল কারণটাই তো হচ্ছে যে পাকিস্তান তাদের ওখানে যেসব জঙ্গিদের আশ্রয় দেয়, যারা ভারতে মাঝে মধ্যেই হামলা চালায়, কারণ তারা, পাকিস্তান জানে তারা যুদ্ধে ভারতের সঙ্গে পেরে উঠবে। তাই তারা একটা পথ নিয়েছে যেটা তাদের রাষ্ট্রীয় নীতি, সেটা হলো বলে প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার মানে অন্য কোন জঙ্গিদের পাঠিয়ে ভারতে হামলা চালিয়ে ভারতের নিরীহ নাগরিকদের হত্যা করা অথবা ধ্বংসলীলা চালানো, যেগুলো অতীত অনেকগুলো ঘটনা সকলেই জানে কি কি ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ হলো পেহেলগাঁও যে হত্যাকাণ্ড ঘটেছিল। তারপরেও যে ভারত অপারেশন সিন্দুর চালু করেছে, অপারেশন সিন্দুর কিন্তু এখনো জারি আছে, ওটা কিন্তু স্থগিত আছে, মানে প্রত্যাহার করে নেওয়া হয়নি। ফলে পাকিস্তান যদি সেরকম কোনো মনে করে, কোনো যদি অ্যাডভেঞ্চার বলি, অযথা করতে চায়, তাহলে তার সমুচিত জবাব পাবে ভারতের থেকে। ভারতের যদি গোড়া থেকে ইতিহাস দেখা যায় পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান এমন কোনো যুদ্ধ নেই যে যুদ্ধে তারা পরাজিত হয়। 71-এর যুদ্ধে তো 93,000 সৈনিক তো বন্দী হয়েছিল, এবং দয়া পরবশ হয়ে তখনকার সরকার, ইন্দিরা গান্ধী সরকার, তাদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছিল। তাদেরকে তো নির্মমভাবে হত্যা করা হয়, অথচ পাকিস্তানিরা যে হত্যাকাণ্ড চালিয়েছিল এটা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই মনে রেখেছে। ফলে আমি বলছি পাকিস্তানের থেকে যে উত্তেজনা, পাকিস্তানের একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের যখন মানে আভ্যন্তরীণ রাজনৈতিকে অনেক জটিলতা দেখা যায় বা অস্থিরতা তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা, তখন গোটা পাকিস্তানের জনসাধারণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ভারতে থেকে তারা, ভারত দ্বারা আক্রান্ত, ভারত হুমকি দিচ্ছে এসব বলে তারা পাল্টা একটা প্রস্তুতি করে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ জাগানোর একটা চেষ্টা করে। কিন্তু এটা প্রতিবারই ব্যর্থ হয়েছে। আমি নিজে বহুবার কিন্তু পাকিস্তান গেছি, যাইনি তা নয়, অতীতে গেছি, অনেকবার গেছি। পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু, তারা কিন্তু ভারতের প্রতি সম্পর্ক রাখতে আগ্রহী, এবং তারা অত্যন্ত, আমি মনে হয়েছে তারা মনে করেছেন যে তাদের যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের ভুলের কারণে এই সম্পর্কটা তৈরি হচ্ছে। ফলে পাকিস্তানের সাধারণ মানুষ, তারা কিন্তু, আমি এমন কথাও বলতে পারি, আমার বলতে খারাপ লাগবে না, সেটা হচ্ছে যে বাংলাদেশে গিয়েও একটা সময় দেখেছি যেরকম উগ্র ভারত বিরোধিতা সাধারণ মানুষের মধ্য থেকেও তৈরি হয়েছিল, সাধারণ বা যারা যারা প্রভাবিত উগ্র মতবাদ। পাকিস্তানে কিন্তু আমি এমন কোনো মানুষ, আমরা যাদের সঙ্গে মিশেছি, কথা বলেছি, বাজারে গেছি, তারা আমাদের অতিথি হিসেবে আপ্যায়ন করেছে। ফলে তা সাধারণ মানুষ কিন্তু তারা চায় সম্পর্কটাকে রাখতে, এবং তারা এটাও জানে রাজনৈতিক স্বার্থে পাকিস্তানের নেতৃত্ব এই সম্পর্কটাকে তৈরি হতে দিচ্ছে না। সেখানকার জঙ্গিদের বিরুদ্ধে একটা যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি গ্রহণ করে, তো তাহলে কিন্তু ভারতের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেতে পারত। কিন্তু সেটা তাদের দিক থেকে কোনো লক্ষণ নেই। আপনি যে কথা বলছেন রাশেদ সাহেব, যে তারা আবার হুমকি দিচ্ছেন, স্বাভাবিক তাদের দিতেই পারে, কিন্তু মূল কারণটা হচ্ছে তাদের নিজস্ব অর্থনৈতিক সংকট, তাদের রাজনৈতিক সংকট, তাদের ওখানে কখন কি পালাবদল ঘটে যায় কেউ জানে না। যেহেতু সেনাবাহিনী যেখানে সরাসরি সেখানে নেপথ্য থেকে রাজনৈতিক দণ্ড, রাজনৈতিক কর্তৃত্ব চালায়, এখন এই মুহূর্তে তো পাকিস্তানের সেনা প্রধানই হচ্ছে সব থেকে বেশি ক্ষমতাবান ব্যক্তি। আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর থেকেও বেশি কথা বলেন বা বেশি আপ্যায়ন করেন হোয়াইট হাউসে, যেটা হচ্ছে আসিফ মনির সাহেবকে। ফলে পাকিস্তানের যে মানে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যে কাঠামো, সেটার সঙ্গে কিন্তু ভারত, এমনকি বাংলাদেশেরও পার্থক্য রয়েছে। ফলে আমার কাছে মনে হয় না যে পাকিস্তান যদি করতে চায় কিছু এরকম,
সেক্ষেত্রে তারা আমার মনে হয় তারা ভুল করবে, এটুকুই বলতে পারি। ভারতের সামরিক শক্তির কাছে তাদের কাছে পেরে ওঠা কোনো সম্ভবই নয়। তবে এই মুহূর্তে আমি যেটা দেখছি, কখনো কিন্তু আমি কোনো সেই ধরনের হামলা বা যুদ্ধের আবহ ভারতের গণমাধ্যমে কিন্তু কিছু প্রকাশিত হয়।